প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি রণবীর চক্রবর্তী, পুলিশ লাইন স্কুল নারায়ণগঞ্জের অনলাইন কোর্সের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিপূর্বে তোমাদের সঙ্গে অনেকগুলি বিষয় নিয়ে আলাপ করেছি। তো আজকে তোমাদের একটি নতুন রুটিন দেওয়া হয়েছে, যে রুটিনের আলোকে এখন থেকে তোমাদের অনলাইন ক্লাস হবে। তো আমি আশা করছি তোমরা প্রত্যেকেই নতুন রুটিন পেয়েছ। তো এখন থেকে মনোযোগ সহকারে একদম রেগুলারলি আমাদের ইউটিউব ক্লাসসমূহ দেখবে এবং গুগল মিটে তোমাদের যে সরাসরি ক্লাসসমূহ হবে, এই ক্লাসসমূহে তোমরা সরাসরি যোগদান করবে এবং অংশগ্রহণ করে ক্লাসকে প্রাণবন্ত করবে, এই প্রত্যাশা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা প্রবাদ আছে ইংরেজিতে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় আবহমান, ঠিক তেমনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে নদীর স্রোতও কি একদিকেই আবহমান। এই নদীর স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না, সে তার নিজস্ব গতিতে বয়ে চলে, ঠিক তেমনি সময়ও আমাদের কারোর জন্য অপেক্ষা করে না, নির্দিষ্ট গতিতে সময় তার অক্ষপথে চলতে থাকে। তো আমাদের জীবন সংক্ষিপ্ত, আমাদের কর্ম পরিধি সংক্ষিপ্ত, এমনকি এই যে তোমরা যারা এখন ক্লাস 10-এ পড়ো, তোমরা এখন করোনা মহামারীর প্রাদুর্ভাব চলছে, হয়তো ভাবতেছো যে আমরা কিভাবে কিনা বিভিন্ন বিষয়ে চিন্তা করছো। তো এই সমস্ত বিষয়ে চিন্তার কোনো কারণ নেই, কোনো অবকাশই নেই। তোমাদের একমাত্র কাজ হচ্ছে গিয়ে পড়াশোনা। ছাত্রানাম অধ্যয়নম তত্ত্ব, সংস্কৃতে বলতে গেলে ছাত্রদের একমাত্র কাজ হচ্ছে কি পড়াশোনা। তো পড়াশোনায় মনোনিবেশ করো, আর বাদ বাকি যত চিন্তা এইগুলি মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। তো আমরা আজকে যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলাপ করতে যাচ্ছি, এটি হচ্ছে অর্থনীতি। তো অর্থনীতির প্রথম অধ্যায় নিয়ে তোমাদের সঙ্গে আগেও আলোচনা হয়েছে, আর এই দ্বিতীয় অধ্যায়ে আমরা কিছুদিন আগেও তোমাদের সঙ্গে লাইভ ক্লাস করেছি। লাইভ ক্লাসে কিছু বিষয় নিয়ে আলাপ হয়েছে। তো আমাদের আজকের যে আলোচ্য বিষয়, এটি হচ্ছে অর্থনীতির দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা সমূহ। তো এই অধ্যায়ে আমরা আজকে 2.2 এর দ্রব্য নিয়ে আলাপ। তোমরা অবশ্যই ক্লাস করার সময় তোমাদের পাঠ্য যে বইটি আছে, টেক্সট বুক, এই বইটি নিয়ে বসবে। এই বইটির মধ্যে দেখো 2.2 পৃষ্ঠা নাম্বার 21, মেইন বইয়ের পৃষ্ঠা নাম্বার 21-এ 2.2 দ্রব্য নামক যে বিষয়টি রয়েছে, আমরা আজকে দ্রব্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আসলে দ্রব্য কি? তোমরা অতীতীয় বিষয়গুলো নিয়ে পড়ে থাকবে, তবুও আজকে আমরা আরো একটু বিশদভাবে বিষয়টা নিয়ে আলাপ করতে চাচ্ছি। খেয়াল করো, তোমরা তোমাদের বইয়ের দিকে তাকালে দেখতে পাবে এখানে বলা হচ্ছে দ্রব্য বলতে আমরা সাধারণত শুধু বস্তুগত সম্পদকে, যেমন এই যে আমার হাতে একটা মার্কার আছে, এটা একটা দ্রব্য। তারপরে এই যে একটা বোর্ড, চেয়ার, টেবিল, এরকম যেগুলি বস্তুগত বিষয়, এছাড়াও আরো আছে দ্রব্য, অনেক কিছু আছে আমরা ধরতে পারি। চিনি, তারপরে লবণ, এগুলো একটা দ্রব্য। বিভিন্ন দ্রব্য আছে। তো দ্রব্য শুধু একরকম না, বিভিন্ন ধরনের দ্রব্য। দ্রব্য কিরকম হয় আমরা আজকে এই আলোচনায় জানতে যাচ্ছি। তো মানুষের অভাব মেটাবার ক্ষমতা সম্পন্ন, সহজ করে বলছি, মানুষের অভাব মেটাবার ক্ষমতা সম্পন্ন বস্তুগত সব জিনিসকেই দ্রব্য বলে। এক কথায় মানুষের অভাব মেটানোর জন্য বস্তুগত যত জিনিস রয়েছে সবকিছুই কি দ্রব্য বলা হয়। তো যে জিনিসের উপযোগ আছে অর্থনীতিতে, তাই দ্রব্য। তোমরা উপযোগ অবশ্যই পড়েছ। যেমন এই যে মার্কারটা নিয়ে বলছি, এই মার্কারের একটা উপযোগ আছে। কি উপযোগ তার? এই মার্কারে কালি আছে, যে কালি দিয়ে আমি বোর্ডে এইমাত্র লিখলাম এবং সমগ্র ক্লাস ধরে তোমাদের সঙ্গে লিখবো। তো এই কালি যতক্ষণ থাকবে এই মার্কারের উপযোগ থাকবে। কালি শেষ হয়ে গেলে তার উপযোগও শেষ হয়ে গেল, তখন এই মার্কারের আর কোনো মূল্যই থাকবে না।
তো এটাই বলা হচ্ছে যে জিনিসের উপযোগ আছে অর্থনীতি, তাই হচ্ছে দ্রব্য। দ্রব্যকে নানাভাবে শ্রেণী বিভক্ত করা যায়। তাহলে কিরকম কিরকম শ্রেণী করা যায়? প্রথম যদি আমরা বলি অবাধলভ্য দ্রব্য, প্রথম কি বলতে পারি আমরা? অবাধলভ্য দ্রব্য। এটা কেমন? যে দ্রব্য, যে সমস্ত দ্রব্য বিনামূল্যে পাওয়া যায় তাকে অবাধলভ্য দ্রব্য বলে। বিনামূল্যে পাওয়া যায়। খেয়াল করে দেখো, তোমাদের টেক্সট বুকে যদি তাকাও, এসব দ্রব্য প্রকৃতিতে অবাধে পাওয়া যায় এবং এর যোগান থাকে সীমাহীন। কি কি? যেমন আলো, বাতাস, নদীর পানি, এগুলি হচ্ছে অবাধলভ্য দ্রব্য, যেগুলি টাকা দিয়ে কিনতে হয় না, প্রকৃতিতে অবাধেই পাওয়া যায় এবং এগুলির লিমিটেশন নেই, সীমাহীন। তাহলে আমরা বুঝলাম অবাধলভ্য দ্রব্য কি। এর পরেরটি হচ্ছে অর্থনৈতিক দ্রব্য। এরপরে কি? অর্থনৈতিক দ্রব্য। এই অর্থনৈতিক দ্রব্য কি? যে সমস্ত দ্রব্য পাওয়ার জন্য মানুষকে অর্থ প্রদান করতে হয় তাই হচ্ছে কি অর্থনৈতিক দ্রব্য। মানে এই দ্রব্যসমূহ পাওয়ার জন্য মানুষকে টাকা ব্যয় করতে হয়। তাহলে এগুলি কি? খেয়াল করে দেখো, যেমন খাদ্য, বস্ত্র, বই, কলম, চেয়ার, টেবিল, এগুলি। তাহলে এই সমস্ত জিনিস কি সীমাবদ্ধ? অবশ্যই। আর এগুলি আমাদের পাওয়ার জন্য অর্থ ব্যয় করতে হয়। তাই যে সমস্ত দ্রব্য পাওয়ার জন্য অর্থ ব্যয় করতে হয় এগুলি কি কি বলা হচ্ছে? অর্থনৈতিক দ্রব্য। তৃতীয়ত ভোগ্য দ্রব্য। ভোগ্য দ্রব্য, ভোগ্য দ্রব্য বলতে আমরা কি বুঝি? ভোগ বা ব্যবহারের মাধ্যমে যে সমস্ত দ্রব্যের উপযোগ নিঃশেষ করা হয় বা নিঃশেষ করা যায় তাদেরকেই ভোগ্য দ্রব্য বলা হয়ে থাকে। তাহলে এই ভোগ্য দ্রব্যসমূহ কি? তোমার বইয়ে বলা হচ্ছে কি গাড়ি, বস্ত্র। আচ্ছা, গাড়ি এবং বস্ত্র, এই যে আমার গায়ে একটা বস্ত্র আছে, এটাকে ব্যবহার করতে করতে একটা সময়ের উপযোগ নিঃশেষ হয়ে যাবে, এটাকে ফেলে দিতে হবে। ব্যাপারটা এই, এখানে বলা হচ্ছে কি যে সমস্ত দ্রব্য উপযোগ ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করা যায় এটাই হচ্ছে কি ভোগ্য দ্রব্য। তারপর হচ্ছে এই ভোগ্য দ্রব্য আবার দুই ধরনের আছে। একটা হচ্ছে স্থায়ী ভোগ্য দ্রব্য। খেয়াল করো, স্থায়ী ভোগ্য দ্রব্য। স্থায়ী ভোগ্য দ্রব্য কেমন? যে সমস্ত ভোগ্য দ্রব্য দীর্ঘকাল ধরে ভোগ করা সম্ভব, এটা হচ্ছে কি স্থায়ী ভোগ্য দ্রব্য। আশা করি বুঝতে পেরেছ। খেয়াল করে দেখো, ফ্রিজ, গাড়ি, ঘরবাড়ি, জমি, খেলার মাঠ, এগুলি স্থায়ী ভোগ্য দ্রব্য। এগুলিকে দীর্ঘকাল যাবৎ ভোগ করা সম্ভব বা ব্যবহার করা সম্ভব। এছাড়া যদি দেখি আমরা অস্থায়ী ভোগ্য দ্রব্য, খেয়াল করে দেখো স্থায়ী করে কি আছে? অস্থায়ী ভোগ্য দ্রব্য। তাহলে অস্থায়ী ভোগ্য দ্রব্যগুলি কেমন? যে সমস্ত ভোগ্য দ্রব্য স্বল্পকালে ভোগ করা সম্ভব, স্বল্পকালে ভোগ করা যায় এবং কোনো ক্ষেত্রে একবার মাত্র ব্যবহার করা যায়, এগুলিকে অস্থায়ী ভোগ্য দ্রব্য বলা হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করে দেখো এই অস্থায়ী ভোগ্য দ্রব্য হচ্ছে যেমন খাদ্য, বস্ত্র, তরকারি, এগুলি হচ্ছে কি অস্থায়ী ভোগ্য দ্রব্য। এগুলি কিছু কিছু আছে অল্প কিছুদিন ভোগ করা সম্ভব, আর কিছু কিছু মাত্র একবারই ভোগ করা সম্ভব। তাহলে আমরা বুঝতে পারলাম অস্থায়ী ভোগ্য দ্রব্য কি। তারপরে হচ্ছে মধ্যবর্তী ভোগ্য দ্রব্য। কি মধ্যবর্তী ভোগ্য দ্রব্য? তাহলে মধ্যবর্তী ভোগ্য দ্রব্য হচ্ছে যে সমস্ত উৎপাদিত দ্রব্য
সরাসরি ভোগের জন্য ব্যবহার না করে উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহার করা হয় তাকে মধ্যবর্তী দ্রব্য বলা হয়ে থাকে। খেয়াল করে দেখো, এই মধ্যবর্তী যে চূড়ান্ত দ্রব্য এগুলি উৎপাদনে নিঃশেষ হয়ে যায়। মধ্যবর্তী দ্রব্যসমূহ কি হয়? চূড়ান্ত উৎপাদনে নিঃশেষ হয়ে যায়। যেমন কাঁচামাল, রসগোল্লা তৈরির জন্য ব্যবহৃত দুধ ও চিনি, এগুলো হচ্ছে কি মধ্যবর্তী দ্রব্য। রসগোল্লা আমরা যখন বাজার থেকে কিনি তখন এটা একটা গোলাকার বস্তু বা বিভিন্ন আকৃতির হয়ে থাকে, কিন্তু এর মধ্যে কি কি জিনিস থাকে এটা কিন্তু বোঝা যায় না। এর মধ্যে দুধ থাকে, চিনি থাকে, মজা থাকে। তো এগুলি হচ্ছে মধ্যবর্তী দ্রব্য, যে সমস্ত দ্রব্য এই চূড়ান্ত দ্রব্য উৎপাদন করতে গিয়ে নিঃশেষ হয়ে যায়। তো আমরা সহজেই বুঝতে পারলাম যে মধ্যবর্তী দ্রব্য কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মধ্যবর্তী দ্রব্যর পরে তোমরা টেক্সট বইতে দেখো 22 পৃষ্ঠা, তোমাদের 22 পৃষ্ঠা আছে চূড়ান্ত দ্রব্য। এই চূড়ান্ত দ্রব্য কি? চূড়ান্ত ভোগ্য দ্রব্য হচ্ছে মধ্যবর্তী দ্রব্য সমূহকে নিয়ে আমরা যখন একটি রসগোল্লা তৈরি করলাম তখন এই রসগোল্লাটা হয়ে গেছে চূড়ান্ত ভোগ্য দ্রব্য। চিনি এবং ময়দা এবং এইগুলিকে আলাদা আলাদা করে খাওয়া বেশ দুরূহ ব্যাপার। যখন সবগুলিকে মিলিয়ে মিষ্টি তৈরি করা হলো তখন এই মিষ্টিটা ভোগের জন্য প্রস্তুত হয়ে গেল, তখন এটাকে আমরা খুব আস্বাদ নিয়ে সুস্বাদুভাবে খেয়ে থাকি। তো এই মিষ্টি হচ্ছে কি চূড়ান্ত ভোগ্য দ্রব্য। আশা করি তোমরা চূড়ান্ত ভোগ্য দ্রব্য সম্পর্কে বুঝতে পেরেছ। যে সকল দ্রব্য উৎপাদনের পর সরাসরি ভোগের জন্য প্রস্তুত হয়ে যায় ওই সমস্ত দ্রব্য হচ্ছে কি চূড়ান্ত দ্রব্য। তারপরে হচ্ছে মূলধনী দ্রব্য। আপনার কি আছে? মূলধনী দ্রব্য। এই মূলধনী দ্রব্য কি? মূলধনী দ্রব্য হচ্ছে যে সমস্ত উৎপাদিত দ্রব্য অন্য দ্রব্য উৎপাদনে সাহায্য করে। আবার বলছি, যে সমস্ত উৎপাদিত দ্রব্য অন্য দ্রব্য উৎপাদনে সাহায্য করে তাকে মূলধনী দ্রব্য বলে। যেমন যন্ত্রপাতি, কারখানা, গুদামঘর ইত্যাদি। অর্থাৎ আমরা কোনো একটা দ্রব্য তৈরি করতে গেলে আমাদের কিছু যন্ত্রপাতির প্রয়োজন হয়, একটা কারখানার প্রয়োজন হয়, মালামাল স্টক করার জন্য একটা গুদাম ঘরের প্রয়োজন হয়। তো এই সমস্ত বিষয়গুলি হচ্ছে, আবার পরিবহনের জন্য ট্রাকেরও প্রয়োজন হয়। তো এগুলি হচ্ছে গিয়ে মূলধনী দ্রব্য, যেগুলি ব্যবসা শুরু করতে গেলে প্রথমে মূলধন প্রয়োজন। মূলধন দিয়ে আমরা কি করি? এই মূলধনী দ্রব্য সমূহ আগে আমরা ক্রয় করি বা এগুলিকে মূল্য করি, তারপরে এগুলিকে ব্যবহার করেই আমরা চূড়ান্ত দ্রব্য উৎপাদনে যাই। তো প্রিয় বন্ধুরা, আশা করি বুঝতে পারছো মূলধনী দ্রব্য কি। তো সব শেষের যে ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে পণ্য। যেসব দ্রব্য ও অবস্থাগত সেবা উপযোগ সম্পন্ন এবং বিক্রয়যোগ্য তাদেরকে পণ্য বলে। আবার বলছি, যেসব দ্রব্য ও অবস্থাগত সেবা উপযোগ সম্পন্ন এবং বিক্রয়যোগ্য তাদেরকে পণ্য বলে। পণ্য হচ্ছে বিক্রয়যোগ্য, একদম রেডি হয়ে গেছে এবং বিক্রয় করা যাবে, এটা হচ্ছে কি পণ্য। এটাও একটা পণ্য, যেটাকে আমরা বিক্রয়যোগ্য ছিল আমরা বাজার থেকে কিনে নিয়ে আসছি। তো সকল দ্রব্য পণ্য নয়, সকল দ্রব্য কি পণ্য নয়, কিন্তু সকল অর্থনৈতিক দ্রব্যই পণ্য। অর্থনৈতিক দ্রব্য কি? যেটা চা কিনতে গেলে টাকা দিতে হয়, অতএব টাকা দিয়ে চা কেনা হয়, এটা হচ্ছে কি পণ্য। সকল সেবা পণ্য নয়, কিন্তু সকল অর্থনৈতিক সেবাই কি পণ্য। অর্থনৈতিক সেবা, যেমন ডাক্তারের কাছে গেলে পরে ডাক্তার আমাদের সেবা দেয়, কিন্তু ডাক্তারকে আমরা কি দেই? ডাক্তারকে ভিজিট দেই, ফি দেই। তো এই জন্য সকল সেবা পণ্য নয়। আবার অর্থনৈতিক সেবা যেটা, টাকা দিতে হয়, অর্থ প্রদান করতে হয়, এটা হচ্ছে কি অবশ্যই এটা পণ্য। তো মোটামুটি আমরা এই অর্থনৈতিক দ্রব্য বলতে কি বোঝায় আমরা মোটামুটি বিস্তারিত বুঝতে পারছি এই দ্রব্য সম্পর্কে। আশা করি এই বিষয়ে তোমাদের যে সংশয় ছিল এটা নিরসন হয়েছে। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে তোমরা ইউটিউবে আপলোড করার পরে কমেন্ট করে লিখে দিবে, আমরা পরবর্তী ক্লাসে ওই প্রশ্নসমূহের সমাধান করার চেষ্টা অবশ্যই করব। আমাদের গ্রুপেও তোমরা লিখে দিতে পারো, তোমাদের যে ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপে তোমাদের
যে প্রশ্নসমূহ বা সমস্যাসমূহ এগুলি লিখে দিলে পরে আমরা পরবর্তী ক্লাসে এটাকে সলভ করে দেওয়ার চেষ্টা অবশ্যই করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের গল্পের আলোচনা। তো আমাদের আজকে যে পরবর্তী টপিক হচ্ছে গিয়ে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় বলতে আসলে আমরা কি বুঝি? সুযোগ ব্যয় এই নিয়ে তোমাদের সঙ্গে আগেও আলাপ হয়েছে, তারপরেও আজকে আমরা আবার এই বিষয়ের পুনরাবৃত্তি করছি। সুযোগ ব্যয় আমি যদি সহজে বলতে চাই, খেয়াল করে দেখো যে কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্য একটা জিনিসকে ত্যাগ করতে হয়। তো একটা জিনিসকে পাওয়ার জন্য আমরা ওই জিনিসটাকে যতটুকু ত্যাগ করলাম, এটি হচ্ছে কি সুযোগ ব্যয়। আসলে তোমাদের বইয়ের ভাষায় চাই, বইয়ে বলা হচ্ছে কি যে একটি জিনিস পাওয়ার জন্য অন্যটিকে ত্যাগ করতে হয়, এই ত্যাগকৃত পরিমাণই হলো অন্য দ্রব্যটির সুযোগ ব্যয়, যাকে ইংরেজিতে বলা হচ্ছে কি অপরচুনিটি কস্ট। তো খেয়াল করে দেখো, অর্থনীতিতে বহুল ব্যবহৃত একটি ধারণা হচ্ছে কি সুযোগ ব্যয়। মনে করো তুমি একজন শিক্ষার্থী, না? তো তুমি কি প্রতিদিন সব কাজ করতে পারবে? সব কাজ তো প্রতিদিন করতে পারবে না। তোমার একই সঙ্গে পরীক্ষা থাকতে পারে, একই সঙ্গে মাঠে খেলা থাকতে পারে, অনেক কিছু কাজ একসঙ্গে থাকতে পারে। তো তুমি যদি একটি কাজ করতে চাও, তবে অবশ্যই কি করতে হবে? ওই সময়ে অন্য কাজটি করা সম্ভব নয়, ওই কাজটিকে তোমাকে ত্যাগ করতে হবে, ঠিক না? আবার মনে করো তোমার একটা জমি আছে, তোমার বইয়ে এই বিষয়ে সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে, খেয়াল করো। বলা হচ্ছে জমিতে ধান চাষ করলে 20 কুইন্টাল ধান উৎপাদন করা যায়। আবার ওই জমিতে ধান চাষ না করে যদি তুমি পাট চাষ করতে চাও, তবে 10 কুইন্টাল পাট উৎপাদন করা যেত। এখন ধান চাষ করলে 20 কুইন্টাল আর পাট চাষ করলে কি হয় 10 কুইন্টাল। এখন প্রশ্ন হচ্ছে তুমি কোনটা চাষ করবে, এটা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। এখন তোমাকে যদি ধান চাষ করতে হয় তাহলে পাটটাকে ত্যাগ করতে হবে, আর যদি পাট চাষ করতে হয় তাহলে ধানটাকে ত্যাগ করতে হবে। তো এই যে জিনিসটা তুমি ত্যাগ করবে, এটাকেই অর্থনীতিতে সুযোগ ব্যয় হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আশা করি সুযোগ ব্যয় ধারণাটি তোমাদের পরিষ্কার হয়েছে। ঠিক আছে, তারপরে যে বিষয়টি হচ্ছে গিয়ে চয়ন। এটি হচ্ছে কি চয়ন। এই চয়ন বিষয়টি আমাদের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ধারণা। খেয়াল করে দেখো, তুমি মনে করো তুমি একজন তোমার পরিচিত একজন কৃষক আছে, তিনি ওনার একটা জমি আছে। তো ওই জমিতে ওনার একই সঙ্গে ধান এবং পাট, আগের উদাহরণটা দিচ্ছি, দুইটার উদাহরণ দিই। উনি এখানে ধান উৎপাদন করতে পারেন, আবার পাটও উৎপাদন করতে পারেন। তো ধান উৎপাদন করলে ওনার মনে করো এখানে 100 কুইন্টাল হবে বা 120 কুইন্টাল ধান উৎপাদন করতে পারবেন। আর যদি পাট উৎপাদন করেন তাহলে এখানে উনি 80 কুইন্টাল পাট উৎপাদন করতে পারবেন। তাহলে আমরা দেখলাম কি যে দুইটাই একটা বেনিফিট, একটা একটু বেশি আর একটা একটু কম। এখন উনি বাজার দরের সঙ্গে তারতম্য রেখে দাম নির্ধারণ করে উনি চিন্তা ভাবনা করবেন আসলে উনি কোনটি উৎপাদন করবেন। এই দুইটার মধ্যে ওনাকে যে কোনো একটাকে চয়েস করে নিতে হবে, যে কোনো একটাকে কি করতে হবে চয়ন করে নিতে হবে অথবা নির্বাচন করে নিতে হবে। এই যে নির্বাচনের যে ব্যাপারটা, এটাই হচ্ছে কি অর্থনীতিতে চয়ন। আশা করি তোমরা চয়ন ব্যাপারটি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো এরপরেও তোমাদের বইয়ে কি বলা হচ্ছে, আমরা বইয়ের ব্যাপারটি নিয়ে তোমাদের সঙ্গে একটু আলাপ করতে যাচ্ছি। খেয়াল করে দেখো, বইয়ে বলা হচ্ছে জসিম একজন কৃষক, তার 3 বিঘা জমি আছে। উক্ত জমির সম্পূর্ণরূপে ধান অথবা গম চাষ করতে পারেন। এছাড়াও জমির কিছু অংশে ধান ও কিছু অংশে গম চাষ করতে পারেন। তো উক্ত জমিতে শুধু ধান চাষ করলে 120 কুইন্টাল, যে উদাহরণ আগে দিয়েছিলাম, তো এইটা আলাপ করার প্রয়োজন নেই আমি আশা করছি। তো এখান থেকে আমরা সহজেই বুঝতে পারলাম কি যে এখানে এই একই সময়ে একই সময়ে একই জমিতে দুইটা ফসল উৎপাদন করা সম্ভব নয়। তাই ওই কৃষককে বা ওই ব্যক্তিকে সিদ্ধান্ত নিতে হবে বা নির্বাচন করতে হবে এই দুইটার মধ্যে কোনটা তিনি উৎপাদন করবেন। এই যে সিদ্ধান্ত নেওয়া বা নির্বাচন করার প্রবণতা, এটা হচ্ছে কি চয়ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অর্থনীতিতে সম্পদের স্বল্পতার জন্যই নির্বাচন করতে হয়।
এবং এটি ব্যক্তি পর্যায়ের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়েও সম্পদের স্বল্পতার জন্য হয়ে থাকে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। এই বিষয়ে তোমরা বাসায় এই বিষয়ে আরো মনোযোগ সহকারে পড়াশোনা করবে। এই ক্লাসটি তো দেখবেই, তারপরও বইয়ের সহযোগিতা নিয়ে তোমরা মোটামুটি এই বিষয় সম্বন্ধে ধারণা লাভ অবশ্যই করবে। এবং এরপরে যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় এই বিষয়সমূহ বুঝতে, আমি তো বললামই, গ্রুপে জানিয়ে দেবে। আর তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিই পাশাপাশি, যেটা বাসায় তোমরা প্র্যাকটিস করে বা খাতায় লিখে ছবি তুলে গ্রুপে দিয়ে দিবে। তো হোমওয়ার্কটা কি? হোমওয়ার্ক হচ্ছে, প্রথম হচ্ছে যে দ্রব্য বলতে কি বোঝায়। এক, দ্রব্য বলতে কি বুঝো? খেয়াল করো, বিভিন্ন প্রকার দ্রব্যের বিভিন্ন প্রকার দ্রব্য সমূহ বর্ণনা করো। আর দুই হচ্ছে কি, সুযোগ ব্যয় কি, চয়ন বলতে কি বুঝো। এগুলি হচ্ছে তোমার হোমওয়ার্ক। এগুলি বাসায় অবশ্যই কমপ্লিট করে খাতায় লিখে ছবি তুলে গ্রুপে আপলোড করে দেবে। তো আজকের মতো আমাদের আলোচনা এখানেই সমাপ্ত। পরবর্তী কোনো ক্লাসে আবার তোমাদের সঙ্গে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর যেহেতু করোনা মহামারীর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে, তাই স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই জীবিকা নির্বাহ করো, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।